মোহাম্মদ ইউনুস আর সোনম বাংচুকের ছবিটা একসাথে লাগিয়ে ভিডিওটি করছি, তার পেছনে একটি কারণ আছে। কারণটি হলো, আমার মতে এরা দুজনেই প্ল্যান্ড পার্সোনালিটি। হ্যাঁ, প্ল্যান্ড পার্সোনালিটি এই কারণেই, আমেরিকা ঠিক যেভাবে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে ধীরে ধীরে বিভিন্ন রকম ফেসিলিটি প্রোভাইড করে সমাজে একটি বৃহত্তর পার্সোনালিটিতে পরিণত করেছিল, ঠিক সেইভাবেই আমেরিকা, চীন এবং ভারত বিরোধী দেশগুলি সোনম বাংচুককে মডেল বানিয়ে এরকম কিছু একটা করার প্ল্যানিং করছিল। কিন্তু বাস্তবে তা হয়ে উঠল না কারণ আমরা তো আর মানুষ থেকে কেউ আসলে হতে চাই না। সেই কারণে যতই বলো অন্ধভক্ত, আমি কিন্তু তথ্যযুক্ত। তাই আজকে আপনাদের সামনে হয়তোবা আকারে একটি বড় একটা ভিডিও আমি নিয়ে আসলাম। প্রত্যেকেই লেখালেখি করছে বা ছবি দিচ্ছে বর্তমানে দিল্লিতে যন্ত্রমন্ত্রের যে আরশোলার উপদ্রব বেড়েছে সেই নিয়ে। তো আমিও সেই নিয়ে একটা ভিডিও করলাম, যেটা হয়তোবা আমার তরফ থেকে আমি যতটুকু নলেজ এই বিষয়ে রাখি বা আমার যতটুকু ধ্যান ধারণা, নো ডাউটলি সেগুলো তথ্যযুক্ত, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। একটি নাম বলবো, নামটি মনে রাখবেন। নামটি হলো রেবেকা নরম্যান, একজন মার্কিন শিক্ষাবিদ, লেখক এবং উন্নয়ন কর্মী, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ এডুকেশনে ডিগ্রি অর্জন করেন। তারপর ভারত মাতা কি জয় বলে আমাদের ভারতে চলে আসেন এবং ভারতে এসে তিনি একটি এনজিও যান, এনজিওটির নাম হলেন স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, যাকে ছোটো করে সিকমল বলা হয়। আর এই সিকমলের প্রতিষ্ঠাতা কিন্তু আমির খান নয়, কারণ আমির খান ইতিপূর্বে বলে দিয়েছেন যে ওনার ছবির সাথে, 3 ইডিয়টস ছবির সাথে লাদাখের ওই ইঞ্জিনিয়ারের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই এনজিওটির প্রতিষ্ঠাতা হচ্ছে সোনম ওয়াংচুক। 1988 সালে সোনম ওয়াংচুক এই এনজিওটি প্রতিষ্ঠা করেন এবং এই এনজিওটির প্রধান কাজ ছিল তথাকথিত শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ সরকারি স্কুল কলেজে না পড়াশোনা করার দরুন যে সমস্ত ছাত্ররা ফেল করে তাদেরকে এই এনজিওর মাধ্যমে পাসের সার্টিফিকেট প্রদান করা। শুনতে অবাক লাগলেও বিষয়টা অনেকটা ওই প্রাইভেট ওপেন ইউনিভার্সিটির মতন, যেখানে আপনি যদি সরকারি কোনো জায়গা থেকে ফেল করে যান, আপনি তারপর প্রাইভেটে এসে আবার পড়াশোনা করতে পারেন এবং গুণগত মান আপনার ওই প্রাইভেট ইউনিভার্সিটি মেজারমেন্ট করবে এবং তারপর আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে। যদিও বা সোনম বাংচুকের মতে এটি হলো শিক্ষার সংস্কার। যাই হোক, ওনার উচ্চতর চিন্তাভাবনা। আমাদের কাছে তো ফেল মানে আবার সেই ক্লাসেই পড়াশোনা করা এবং বাড়িতে অভিভাবকদের কাছে চড়, কিল, থাপ্পড়, এগুলো অ্যাডিশনাল আর কি। এখন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন সেই মার্কিন নাগরিক মহিলা রেবেকা নরম্যান। আপনাদের মনে হচ্ছে না এই রেবেকা নরম্যান ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে আসলো ভারতে? বিদেশে এত ভালো কলেজে পড়াশোনা, এত ভালো ফেসিলিটিস ছেড়ে উনি লাদাখে আসলেন সমাজের উন্নয়ন করতে। উনি লাদাখে আসলেন, উনি এনজিও জয়েন করলেন, উনি সোনম বাংচুককে বিয়ে করলেন। তারপর জানা গেল যে উনি মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর এজেন্ট। ভাবতে পারছেন? একটু অনশন ফিল হচ্ছে না? বিষয়টা ডাইজেস্ট করার জন্য মনে হচ্ছে না একটু অনশন করি? বুঝে দেখুন। তারপর আর কি, এই রেবেকা নিজের স্বার্থসিদ্ধি করার পর উবে গেলেন। তারপর আসলো কাহিনীতে আবার নতুন এক নায়িকা। না, করিনা কাপুর নয়, এটা অন্য নায়িকা। আসুন বলছি এর ঘটনাটাও। প্রথম বিবাহ বিচ্ছেদ কবে হয়েছে জানি না, তাই দ্বিতীয় বিয়েটা কবে হয়েছে সেটাও জানি না। তবে ওনার সঙ্গে এখন যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন ওনার দ্বিতীয় স্ত্রী, যার নাম হচ্ছে গীতাঞ্জলি ভট্টাচার্য, যার বিভিন্ন কারণে নাম পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে গীতাঞ্জলি যে অ্যাঙ্গো না এরম সামথিং কিছু একটা হবে। তো উনিও কিন্তু বিবাহের পর চুপচাপ বসে থাকেননি। উনিও সোনমকে বিয়ে করার পর, লাদাখের সেই ইঞ্জিনিয়ারকে বিয়ে করার পর সমাজসেবামূলক চিন্তাভাবনা তার মধ্যেও উঠে আসে। তো ওনারাও আরেকখানা এনজিও ওপেন করে ফেলেন। দ্বিতীয় স্ত্রীর সাথে মিলে সোনম বাংচুক যে এনজিওটি ওপেন করেন তার নাম হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লাদাখ, যাকে শর্ট ফর্মে হাইল এই ধরনের কিছু একটা বলে আর কি। তো এইখানেও তাদের মতবাদ বা তারা বুলেট পয়েন্ট করে যে তারা মানে তথাকথিত শিক্ষার সংস্কার করছে। মানে ধরুন আমরা যে স্কুল কলেজে পড়াশোনা করেছি সেই স্কুল কলেজের পড়াশোনাটা তথাকথিত শিক্ষা, এটা হতে পারে কোনো ভুল। তাই উনি ওনার মতন করে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেন। হয়তো বা সেটা কাজ করেছে। সোনম বাংচুকের দুটো বিয়ে, সোনম বাংচুকের দুটো এনজিও সম্পর্কে আমি আপনাদেরকে এখনও এই সমস্ত কথা কেন বলছি, তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক কেন বলছি। স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ বা সেকমল, এই ধরনের এনজিওগুলিকে সাধারণত বিদেশি ফান্ডের ওপরেই নির্ভর করে চলতে হয় এবং এই ধরনের এনজিওগুলিকে এফসিআরের লাইসেন্স প্রাপ্ত হতে হয়। এই এফসিআরে কি? এই এফসিআরে হলো যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। আবার বলে রাখি, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এটি হলো ভারত সরকারের একটি আইন, যার দ্বারা এই এনজিওগুলোর ওপর একটা নিয়ন্ত্রণ রাখা যায় এবং বিদেশ থেকে কত টাকা আসছে, কীভাবে আসছে, তার যাবতীয় তথ্য এবং সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে কিনা, সেই টাকায় দেশবিরোধী কোনো কাজ হচ্ছে কিনা, এর হিসাব রাখা। এবং আপনাদেরকে বলে রাখি, এই আইনের 17 নম্বর ধারায় এই সিকমলকে বরখাস্ত করা হয়েছে, তার লাইসেন্সকে বহিষ্কার করা হয়েছে, তার লাইসেন্স রোধ করা হয়েছে। এবার বুঝতে পারছেন অনশনের কারণ। দ্বিতীয় এনজিও, যার সোনম বাংচুক দ্বিতীয় স্ত্রীর সাথে শুরু করেছিল, যার নাম হিমালয়ান অল্টারনেটিভ ইনস্টিটিউট অফ লাদাখ, যাকে হাইল বলা হয়। তো এর বিরুদ্ধেও একাধিক অভিযোগ আছে অর্থনৈতিক বেনিয়মের।
এবং সবচেয়ে গুরুতর যে অভিযোগটি আছে সেই অভিযোগটি হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত না হয়ে তারা স্টুডেন্টদেরকে সার্টিফিকেট বিলি করছিল, তাদেরকে এক কথায় পাস করিয়ে দিচ্ছিল, মানে পাসের সার্টিফিকেট প্রদান করছিল। তাহলে আপনারা ভাবুন যে চাকরি করে লাফাচ্ছে, চাকরিটা কাদেরকে দেওয়া হবে যাদের কাছে যোগ্য সার্টিফিকেটটা পর্যন্ত নেই। বুঝতে পারছেন অনশনের কারণ? প্রথম এনজিও, দ্বিতীয় এনজিও, এবার আরও ডিপে আসছি, আরও ভালো করে বুঝতে পারবেন যে অনশন কেন হচ্ছে, চারিদিকে আরশোলার উপদ্রব কেন বেড়েছে। এত আরশোলার উপদ্রবের কারণ হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই বিলটি অলরেডি প্রস্তাবিত হয়েছে এবং মনসুন সেশনে এই বিলটি হতে পারে পাসও হয়ে যাবে। এবং এই বিলটি যদি পাস হয়ে যায় তাহলে এই ছোট বড় যত আরশোলা কিলবিল করছে এদের প্রত্যেকের অসুবিধা হয়ে যাবে। কারণ এরা অ্যাকচুয়ালি এদের পিতৃতুল্য জর্জ সোরোস, মানে এদের বাবা বলতে পারেন, এরা এত যে লাফালাফি করে, এত যে দেশ বিরোধী কথাবার্তা বলে, এত সভ্যতার আড়ালে অসভ্যতা করে যায়, এদের যে ফান্ডিং, এদের যে টাকাটা, এটা বিদেশ থেকেই আসে। এবং বিদেশ থেকে তো টাকা আমি নর্মাল প্লেনে করে চলে আসতে পারবে না, আসতে গেলে কোনো একটা ফরম্যাট দেখাতে হবে। সেই ফরম্যাটগুলো হচ্ছে ওদের এনজিওগুলো। আপনি খেয়াল করে দেখবেন যাদেরকে আপনি স্টেজে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কোনো না কোনোভাবে কোনো না কোনো এনজিও আছে। এবং এই বিলটি যদি এফসিআরের এই বিলটি যদি পাস হয়ে যায় সংসদ ভবনে, তাহলে এদের যাবতীয় কালো দিকগুলো আমাদের সামনে চলে আসবে। যাদেরকে আমরা আইডিয়াল বানিয়ে রেখেছি, যাদেরকে আমরা মানে ইঞ্জিনিয়ার থেকে সায়েন্টিস্ট বানিয়ে দিয়েছি, যাদেরকে আমরা বড় বড় জায়গায় বসিয়ে রেখেছি যে এরা হয়তো বুদ্ধিজীবী, এরা অ্যাকচুয়ালি বুদ্ধিজীবী তো নয়, এরা ওই একটা কথা উঠেছে এখন আন্দোলনজীবী। এরা হচ্ছে আন্দোলনজীবী, কিন্তু এই আন্দোলনটাও এরা মানুষের স্বার্থে করছে না, এই আন্দোলনটা ওরা নিজেদের স্বার্থে করছে। আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন যে অনেক স্টুডেন্টরা ওখানে আন্দোলন করেছে, মার খাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু নেতারা নেই। কিছু কিছু নেতা মেট্রোয় ঘুরছে, কিছু কিছু নেতা বার্গার খেতে গেছে। তো বিষয়টা হচ্ছে যে কোনো মানুষ স্বেচ্ছায় কিন্তু আরশোলা হতে চায় না। যারা ভুল বুঝে আরশোলা হয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেকন স্প্রে আছে, সেটা মারা হবে। তো আর সোনাম ওয়াংচুক এমন একজন ব্যক্তি যিনি বলেছিলেন, যিনি ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন যে নেপালের মতন করে, বাংলাদেশের মতন করে আমাদের দেশেও আমরা সরকারকে পরিবর্তন করে দেব। তো স্যার, আপনাকে আমি একটা কথাই বলবো যে ছেঁড়া গেঞ্জি আর প্রকৃত গেঞ্জির মধ্যে পার্থক্য আছে। তো এটাকে মিলিয়ে ফেললে হবে না। আপনারা আপনাদের স্বার্থের জন্য আপনারা লড়াই করুন, আপনাদের মতন করে করুন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই সমস্তগুলো করবেন না। যত ফ্যাক্টস আমি তো একজন তুচ্ছ মানুষ, আমার কাছে অল্প ফ্যাক্টসই আছে, আমি চেক করার সময় করেছি। তো আমি আমার মতন করে রিসার্চ করে এটা আপনাদেরকে বললাম। আপনারাও চেষ্টা করুন, যারা ভাবছেন যে সত্যি 3 ইডিয়টসে আমির খানকে দেখেছিলাম এরকম একজন এই ব্যক্তিটা, এই পুরো ব্যাপারটাই ভুল, কিচ্ছু নয়, এই পুরো বিষয়টা ভুল। আন্দোলন, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 21 জন স্টুডেন্ট মারা গেছে, এটা দুঃখজনক। এটার আন্দোলন, এটা নিয়ে আন্দোলন হওয়া উচিত, 100% এটা নিয়ে আন্দোলন হওয়া উচিত। কিন্তু সেই আন্দোলনের স্টেজে দাঁড়িয়ে ভারত তেরে টুকরে হোঙ্গে, আল্লাহ এক ভগবান, হ্যাঁ, তারপর অর্ধেকের শিক্ষামন্ত্রীর নামই জানে না, অমিত শাহ পদত্যাগ চাইছে, RSS মুর্দাবাজ বলছে। সোনাম ওয়াংচুক, যদি সত্যি আপনি প্রকৃত ভালো মানুষ হতেন তাহলে আপনি সবার আগে আন্দোলনের রাশটা নিজের হাতে রাখতেন, যে রাশটা আপনার হাত থেকে বেরিয়ে গেছে। আপনার আন্দোলনের পরিভাষা আর ঠিক নেই, আপনার আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে। তো এই হাইজ্যাক আন্দোলন নিয়ে আপনারা এখন কী করবেন আগে তো জানি না, ঠিক আছে? তো আপনি যদি প্রকৃত অর্থে যদি দেশের ভালো চাইতেন বা স্টুডেন্টদের ভালো চাইতেন, তাহলে আপনি আপনার হাত থেকে রাশটা বেরোতে দিতেন না। আপনিও খুব ভালো মতো জানেন যে যারা আপনার স্টেজে এসে বক্তব্য রেখে গেছেন তারা কতটা দেশ বিরোধী কাজ করছে এবং কতটা দেশ বিরোধী। এখন তো এই যে আমাকেই এখন সবাই বলবে যে অন্ধভক্ত, আমি আবার রিপিটকে আমি অন্ধভক্ত, কিন্তু ফ্যাক্টসযুক্ত, তথ্যযুক্ত। আমাকে তথ্য দিয়ে কেউ বোঝান, আমি ভুল, আমি মেনে নেব, আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু যে ঘটনাটা ঘটছে দেশের মধ্যে, বুঝতে হবে যে এখন কিন্তু যুদ্ধ বোম দিয়ে, মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে এইভাবে হবে না। এখন যুদ্ধ কিন্তু অন্য লেভেলে খেলা। আমাদের বাইরের শত্রু কম, আমাদের ঘরের শত্রু বেশি। তো আমাদেরকে সচেতন হতে হবে। হৈ হৈ করে মাঠে নেমে পড়লাম, হৈ হৈ করে আন্দোলন করে ফেললাম, হৈ হৈ করে মানুষ থেকে আরশোলা হয়ে গেলাম, এইগুলো করা যাবে না। এগুলো করলে আলটিমেট দেশের ক্ষতি। আপনার কাছে ভাবার সময় নেই, আপনাকে ভাবতে হবে না, বলতেও হবে না। আপনি যদি প্রতিবাদ করেন, কোথায় প্রতিবাদ করছেন, কেন প্রতিবাদ করছেন, কাদের সাথে প্রতিবাদ করছেন, এইটা আপনাকে জেনে করাটাই আপনাদের উচিত, আমাদের প্রত্যেকের উচিত। আর আমি আবারও বললাম যে ছেঁড়া গেঞ্জি আর প্রকৃত গেঞ্জির মধ্যে পার্থক্য আছে, তো এটা মেলানো যাবে না। আর হ্যাঁ, আমার কাছে জয় শ্রীরামটা আর ভারত মাতা কি জয় দুটোর অর্থ একই। আমি যখন জয় শ্রীরাম বলি তখন আমার মনে ভারত মাতা কি জয়ও থাকে, যখন ভারত মাতা কি জয় বলি তখন মনে জয় শ্রীরামও থাকে। আমি একজন সনাতন হিন্দু, আমার কাছে জয় শ্রীরামও যতটা গুরুত্বপূর্ণ, আমার কাছে ভারত মাতা কি জয়ও ততটাই গুরুত্বপূর্ণ।
আমি আজকে এই টপিকের ওপর ভিডিওটা দিচ্ছি বলে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আমি অন্ধভক্ত। অন্ধভক্ত দেখুন, আমার দুটো চোখ চলছে, আমি যতটুকু বুদ্ধি লাগানোর আমি আমার বুদ্ধিটা লাগিয়েছি, লাগিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি পুরোটা দেখেন হতে পারে বুঝতে পারবেন বা নাও বুঝতে পারবেন, কিন্তু এই কেউ অন্ধভক্ত এসে বলে দেবেন এই জিনিসগুলো ঠিক নয়। আমি তো বলবো যে আপনারা আগে বিবেচনা করুন, অন্ধভক্ত বলার আগেও বিবেচনা করুন যে কাকে বলছি, কিভাবে বলছি, তার অবস্থান কী, সে কতটুকু নলেজ নিয়ে এসছে ভিডিওটার জন্য। তো এইগুলো একটু দেখুন, হই হই করে নেমে পড়বেন না। অনুরোধ করব, আমাদের চারপাশে বিশ্বের যে দেশগুলো আছে, আমাদের চারপাশের দেশগুলো কিন্তু অস্থিরতার মধ্যে দিয়ে তাদের তাদের দিন কাটছে। আমরা একটু শান্তিতে আছি, তার জন্য দায়ী কিন্তু আমাদের বিহেভিয়ার্স, আমাদের চয়ন ক্ষমতা। আমরা যে সরকারকে বেছে নিয়ে এসেছি, সেই সরকার শক্ত হাতে দেশ আছে বলে আমরা মনে করছি। তো হই হই করে বাংলাদেশ বা নেপালের মতন ভেবে ফেলবেন না। বাংলাদেশ বা নেপাল তো মানে 1 BHK ফ্ল্যাট, আর আমাদের তো পুরো কমপ্লেক্স, দেশটা এত বড় আর কি। সো ছেঁড়া গেঞ্জি আর জেনজি এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলবেন না। আর আমি আবারও বলছি, আমাকে যদি মনে হয় আমি অন্ধভক্ত, ইয়েস আমি অন্ধভক্ত, কিন্তু তথ্যযুক্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।